ভারতের এমন এক অভিশপ্ত গ্রাম যেখানে একজন মানুষ অন্য একজন মানুষকে স্পর্শ করলে শোনা হয়ে যেত। আবার তারা সাধারণভাবে কথা বলার পরিবর্তে গান গেয়ে কথা বলতো, যেমন ও নানি তোমার নাতিরা কেন আমার ভিডিওতে লাইক করে না। গাইস, আমার দ্বারা আর গান গেয়ে কথা বলা সম্ভব না। জাস্ট এইটুকু জেনে রাখেন, তারা কথা বলতে গেলে সেটা গান হয়ে যেত। এখানে একটি চ্যালেঞ্জ হয়ে যাক গাইস, দেখি আপনি গান গেয়ে কতক্ষণ পর্যন্ত কথা বলতে পারেন। সেটা ভিডিওর কমেন্টে ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিবেন। আমি গান গেয়ে ভয়েস রেকর্ড করে আপনাদের কমেন্টে রিপ্লাই দিব, দেখব কার কমেন্ট কতটা ফানি হয়। যাই হোক, এই অভিশাপের কারণে গ্রামটি মরুভূমির পরিণত হয়। তখন গ্রামে একজন বাটপার আসে। সে নিজেই সমস্ত সোনা গোপনে বিক্রি করতে চায়। পরে সে জানতে পারে সম্পূর্ণ গ্রামের মালিক হলো সে নিজেই। তার সাথে এই গ্রামের পুরনো কি সম্পর্ক জড়িয়ে আছে। আবার সবকিছু জেনে ছেলেটি গ্রামটির অভিশাপ মুক্ত করতে পারবে নাকি সেটা দেখতে সম্পূর্ণ গল্পটি দেখতে হবে। গল্পটি দেখা শুরু করলে আপনি নিজেই বুঝতে পারবেন গল্পটি কতটা অসাধারণ। এই গল্পটি জুড়ে আছি আমি মমিন। ওয়েলকাম টু সিনেপাতায়। গল্পের শুরুতেই আমরা দেখি প্রতাপ নামের এক ব্যক্তি জেলে বন্দী রয়েছে। কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে তাকে জানায় যে আজ তার মুক্তির দিন। কিন্তু অবাক করার বিষয় হলো প্রতাপ জেল থেকে বের হতে চায় না। সে অনুরোধ করে বলে যে আমাকে আর কয়েকদিন এখানে থাকতে দিন। কিন্তু তার অনুরোধ কেউ শোনে না, কারণ তার 6 মাসের সাজা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আসলে প্রতাপ অনেকের কাছ থেকেই টাকা ধার নিয়েছিল। সময় মতো সেই টাকা ফেরত দিতে না পারায় তাকে জেলে পাঠানো হয়েছিল। তবে জেলে থাকা তার কাছে মোটেও খারাপ লাগছিল না, কারণ সেখানে বিনা খরচে খাবার ও থাকার ব্যবস্থা ছিল। তাই সে বেশ আরামেই দিন কাটাচ্ছিল। জেল থেকে বের হওয়ার পর প্রতাপের সঙ্গে তার উকিলের দেখা হয়। উকিল তাকে তার বাবার একটি পুরনো সুটকেস তুলে দেন। সুটকেসটি প্রতাপের বাবার। এটা জানতে পেরেই প্রতাপ রাগে সেটি পাশ দিয়ে যাওয়া একটি ময়লা গাড়িতে ছুঁড়ে ফেলে দেয়। তখন উকিল তাকে বলে, আরে পাগলা, ওই সুটকেসের ভেতরে তোমার বাবার রেখে যা 99 একর জমির মালিকানার কাগজ রয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রতাপ এক মুহূর্ত দেরি না করে ময়লার গাড়িতে সুটকেসটি পাগলের মতো খুঁজতে থাকে। সে তার বাবাকে পছন্দ না করলেও বাবার রেখে যা সম্পত্তি কোনো মতেই হাতছাড়া করতে চায় না। অনেক খোঁজাখুঁজির পর সে সুটকেসটি খুঁজে পায়। কাগজপত্র খুলে দেখে সত্যি তার নামে 99 একর জমি রয়েছে। সে অবাক হয়ে ভাবতে থাকে, আমার বাবা যদি এত ধনী হয়ে থাকেন তাহলে তিনি সারা জীবন এত কষ্টে কেন জীবন কাটিয়েছেন। এই রহস্য জানার জন্য প্রতাপ সঙ্গে সঙ্গেই সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয় যেখানে তার বাবার রেখে যা জমি আছে। গ্রামটির নাম কুবেরাপুরম, যা ভারতের তেলুগু রাজ্যে অবস্থিত। কিন্তু সেখানে পৌঁছে প্রতাপ সম্পূর্ণ অবাক হয়ে যায়। চারদিক শুধু ধুলাবালি, পাথর আর শুকনো মাটি। কোথাও একটি গাছও নেই, নেই কোনো সবুজের ছোঁয়া। পুরো গ্রাম যেন মরুভূমিতে পরিণত হয়েছে। একটি পুরনো সেতু পার হয়ে প্রতাপ গ্রামের ভেতরে প্রবেশ করে। এই সেতুই বাইরের পৃথিবীর সঙ্গে গ্রামের একমাত্র সংযোগ ব্যবস্থা। সেতু পার হতেই ভ্যানকট নামের এক ব্যক্তি তাকে নিতে আসে। ভ্যানকট ফোনে তার বস রেনুর সঙ্গে কথা বলছিল। সে বলছিল, আমি একজন লোক ঠিক করেছি, মাত্র 2000 টাকার বিনিময়ে সে প্রতাপ সেজে অভিনয় করবে। আমি এখন শুধু তার জন্য অপেক্ষা করছি। অর্থাৎ তারা আসল প্রতাপকে নয়, একজন নকল প্রতাপকে এনে জমির কাগজে সাইন করাতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের পরে আসে ভ্যানকট যাকে নকল প্রতাপ ভেবেছিল সে আসলে ছিল সত্যিকারের প্রতাপ। কিছু না জেনেই ভ্যানকট তাকে গাড়িতে তুলে গ্রামের দিকে নিয়ে যেতে থাকে। পথে গ্রামে নানান গল্প বলতে থাকে ভ্যানকট। হঠাৎ প্রতাপ বিরক্ত হয়ে গাড়ির মিউজিক প্লেয়ার চালু করে দেয়। গান বাজতেই ভ্যানকটের চেহারা বদলে যায়। সে ভীষণ অস্বস্তি বোধ করতে শুরু করে। ঠিক তখনই গাড়ির পেছনে বসে থাকা এক মাতাল লোক হেসে বলে, ওর নাম ভ্যানকট। গান বাজনা একদমই সহ্য করতে পারে না। গান শুনলে ওর মাথা খারাপ হয়ে যায়। প্রতাপ যেই মুহূর্তে গান বন্ধ করে সেই মুহূর্তেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিশাল গাছের সঙ্গে ধাক্কা খায়। গাছের ভেতরে থাকা একটি মেয়ে বেরিয়ে আসে, তার নাম গৌরী। সে খুব রেগে গিয়ে ভ্যানকটকে বকাঝকা করতে থাকে। গাছটি এতটাই বিশাল ছিল যে তার কাণ্ডের ভেতরে ছোট্ট একটি ঘরের মতো জায়গা তৈরি হয়েছিল, যেখানে গৌরী প্রায় সময় কাটাত। ভ্যানকট তাকে শান্ত করার জন্য 500 টাকা দিতে চাইলে গৌরী টাকা নিতে রাজি হয় না। সে বলে, আমার টাকা লাগবে না, আগে এই গাছের কাছে ক্ষমা চান। প্রতাপ অবাক হয়ে সবকিছু দেখছিল। সে মনে মনে ভাবতে থাকে, একটা গাছের কাছে আবার কে ক্ষমা চায়। তখন গৌরী বলে, এই পুরো গ্রামে এটি একমাত্র গাছ, আমার মা নিজের হাতে এটি লাগিয়েছিলেন, তাই আমরা এটিকে শুধু গাছ নয়, আমার পরিবারের সদস্যের মতো ভালোবাসি। অবশেষে ভ্যানকট গাছের কাছে ক্ষমা চায়। দুর্ঘটনার পর গাড়িটি আর চালু হয় না, তাই ভ্যানকট গৌরীকে অনুরোধ করে প্রতাপকে কুবেরা গোল্ড মাইন্স পর্যন্ত পৌঁছে দিতে। গৌরী প্রথমে রাজি হয় না।
পরে সে প্রতাপকে সরি বলতে বলে। প্রতাপের কাছে কোনো উপায় না থাকায় সে গাছকে সরি বলে। তার জন্য গৌরী প্রতাপকে নিয়ে যেতে রাজি হয়। তবে সে প্রতাপকে বলে, তুমি বাইকের পেছনে উল্টো দিকে মুখ করে বসবে, আমি অপরিচিত কাউকে স্বাভাবিকভাবে বসতে দেই না। প্রতাপও তার কথা মেনে নেয়। পথে তার একটি পরিত্যক্ত পুরনো মাইনিং এর পাশ দিয়ে যায়। গৌরী প্রতাপকে সতর্ক করে বলে, এই মাইনিং এ যে একবার ঢোকে সে আর কখনো ফিরে আসে না, তাই গ্রামের কেউ এখানে আসে না। অন্যদিকে সেই সময় রেনু ও তার বাবা শ্রমিকদের নিয়ে খনিতে কাজ করছিল, কিন্তু বারবার শুধু পাথরই মিলছিল, সোনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই কারণে রেনু ভীষণ রেগে গিয়ে শ্রমিকদের উপর চিৎকার করতে থাকে। এদিকে খনিতে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও আহত শ্রমিকদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হতো না। রেনু যতই চেষ্টা করুক না কেন, তার বাবা কখনো তার প্রশংসা করে না। বাবার কাছে নিজের যোগ্যতা প্রমাণ করাই এখন রেনুর জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। অবশেষে গৌরী প্রতাপকে নিয়ে এমন একটি স্থানে পৌঁছায় যেখানে গ্রামের প্রতিটি মানুষ মাথা নত করে প্রার্থনা করে। সেখানে স্থাপিত রয়েছে ধন সম্পদের দেবতা কুবেরের মূর্তি। গ্রামের মানুষ বিশ্বাস করে কুবের দেবতার আশীর্বাদে তাদের জীবনে সুখ সমৃদ্ধি আসে। এরপর গৌরী প্রতাপকে কুবের গোল্ড মাইন্স অফিসের কাছে নামিয়ে দেয়। প্রতাপ ভিতরে প্রবেশ করতেই দেখতে পায় সাহিল নামের এক ব্যবসায়ী রেনুর সঙ্গে সোনার খনি কেনা বেচার আলোচনা করছে। কিন্তু একটি বড় সমস্যা ছিল, সাহিল যে জমিগুলো থেকে সোনা বের করতে চাচ্ছে সেই সমস্ত জমি ও খনির আসল মালিক হচ্ছে প্রতাপ। তার স্বাক্ষর ছাড়া কোনো চুক্তি সম্পন্ন করা সম্ভব নয়। এই কারণে রেনু আগে থেকেই একজন নকল প্রতাপের ব্যবস্থা করেছিল, যাতে সে প্রতাপ সেজে কাগজে সই করে দেয়। কিন্তু ভাগ্যের খেলায় ঠিক সেই মুহূর্তে সত্যিকার প্রতাপ সেখানে হাজির হয়। রেনু প্রতাপকে সাইন করতে বললে প্রতাপ আগে সম্পূর্ণ কাগজ পড়ে দেখতে থাকে। রেনু তাকে নকল প্রতাপ ভেবে কথা বলতে শুরু করে। সে বলে, এত অভিনয় করার দরকার নেই, কাগজে সই করো। কিছুক্ষণের মধ্যেই রেনু বুঝতে পারে এ কোনো ভুয়া মানুষ নয়, এই হলো উদয়মনের ছেলে প্রতাপ এবং সমস্ত জমির প্রকৃত মালিক। তখন রেনু প্রতাপকে বোঝানোর চেষ্টা করে যে এই খনিতে কোনো সোনা নেই, এখানে শুধু পাথর পাওয়া যায়, তাই জমি বিক্রি করে দিলেই তোমার লাভ হবে। কিন্তু প্রতাপ জানতে পারে যে সাহিল এই জমির জন্য 100 কোটি টাকা দিতে রাজি হয়েছে। একথা শুনেই প্রতাপের মনে সন্দেহ জাগে। প্রতাপ ভাবে জমিতে সোনা না থাকলে সাহিল এত টাকা দিতে চাইবে কেন। তখন প্রতাপ একটি শর্ত দেয়। সে বলে, প্রথমে আমরা খনিতে পরীক্ষা করে দেখব সত্যি সোনা আছে কিনা। যদি সোনা পাওয়া যায় তবে আমি কাগজে সই করব। লাভের টাকা রেনু ও আমি সমান ভাগে ভাগ করে নেব। এদিকে রেনু ও তার বাবা অসহায় হয়ে পড়ে, কারণ তারা যদি আপত্তি করে তাহলে বড় অঙ্কের টাকার ভাগ হারাতে পারে। রেনু প্রতাপকে জানায়, আমরা সব জায়গায় খোঁজ করেছি, এখন শুধু একটি জায়গা বাকি আছে, সেখানে সোনা থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেখানে একটি বিশাল গাছ রয়েছে। প্রতাপ সঙ্গে সঙ্গে বলে, তাহলে গাছটি কেটে ফেলো, যদি সোনা পাওয়া যায় তাহলে সাহিলের কাছে আমরা আরো বেশি টাকা চাইতে পারবো। ঠিক সেই সময় শ্রমিকরা অফিসের সামনে জড়ো হয়। সেখানে আমরা গৌরীকে দেখি। গৌরী প্রতিবাদ করে বলে, খনিতে এত দুর্ঘটনা হচ্ছে, শ্রমিকরা আহত হচ্ছে, এমনকি মারা যাচ্ছে, অথচ তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না, এটা অন্যায়। কিন্তু গৌরীর বাবা তাকে শান্ত করে বলেন, মা, আমাদের আর কোনো কাজ নেই, পেটের দায়ে এই বিপজ্জনক কাজ করতে হয়। গৌরী মন খারাপ করে চুপ হয়ে যায়। গৌরীর বাবা প্রতাপকে গ্রামে রেখে আসতে বলে। এরপর গৌরী প্রতাপকে থাকার জন্য তাদের গ্রামের ভেতর নিয়ে যায়। গ্রামের ভিতর প্রবেশ করতে প্রতাপ বুঝতে পারে গ্রামটি অদ্ভুত এবং গ্রামের মানুষগুলো আরো বেশি অদ্ভুত। কিছুদিন পর গৌরী সোয়াতি নামের একটি প্রেগনেন্ট মহিলার সঙ্গে দেখা করে। তার স্বামী মাইনে কাজ করার সময় মারা যায়। এই গ্রামে সোয়াতিকে গৌরী ছাড়া আর কেউ সাহায্য করে না। যাই হোক, কিছুক্ষণ পরে প্রতাপ খেয়াল করে গ্রামের মানুষ তাকে অনেক সম্মান করতেছে। গ্রামের মানুষ কেন প্রতাপকে এত সম্মান করতেছে সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। গৌরী পরে প্রতাপকে একটি বাড়ির ভিতরে নিয়ে যায়। এখানে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে একটি বৃদ্ধা মহিলার সঙ্গে প্রতাপের দেখা হয়, যাকে প্রায় সবাই দাদি বলে ডাকেন। বৃদ্ধাটি প্রতাপকে দেখে কিছু বলতে চেষ্টা করে, কিন্তু তিনি ঠিকভাবে কথা বলতে পারে না। তিনি শুধু কিছু ভাঙা ভাঙা শব্দোচ্চারণ করেন। গৌরী বলে, একটি দুর্ঘটনার পর থেকে দাদি আর ঠিকভাবে কথা বলতে পারে না। তিনি যা বলেন তার অর্থ কেউ বুঝতে পারে না। প্রতাপও অন্য সবার মতো বৃদ্ধাকে পাগল ভেবে গুরুত্ব দেয় না। গৌরী পরে সে গাছের ভিতরে ঘুমিয়ে পড়ে, কারণ সেটার ভিতরে থাকার জন্য অনেক জায়গা ছিল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই সে এক ভয়াবহ দৃশ্য দেখে। অনেক লোক কুড়াল ও করাত নিয়ে গাছ কাটতে এসেছে। এগুলো রেনুর লোক। তারা বলে, এই জায়গাতে সোনা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই গাছটি কাটা খুব জরুরি। গৌরী প্রতিবাদ করে দাঁড়িয়ে যায়। সে কাউকে গাছের কাছে যেতে দিতে চায় না। গ্রামের অনেক মানুষও প্রথমে গৌরীর পাশে দাঁড়ায়, কিন্তু তখন রেনু বলে, এখন থেকে খনির শ্রমিকদের অতিরিক্ত টাকা, বোনাস এবং ক্ষতিপূরণ দেওয়া হবে। টাকার লোভে গ্রামের মানুষ একে একে গৌরীর পাশ থেকে সরে যায়।
শেষ পর্যন্ত গৌরী একা হয়ে পড়ে। ঠিক তখন প্রতাপ এসে গৌরীকে বোঝানোর চেষ্টা করে। সে বলে একটা গাছের বদলে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু গৌরী কোনোভাবেই রাজি হয় না। এরপর গৌরীর বাবা এসে রাগের মাথায় তাকে চর মেরে সরিয়ে দেন, আর তার চোখের সামনে গ্রামের একমাত্র গাছটি কেটে ফেলা হয়। গাছটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গৌরী যেন নিজের প্রিয় কাউকে হারায়। সে কান্নায় ভেঙে পড়ে। সে চিৎকার করে বলে, চারদিকে এত জায়গা থাকতে তোমরা এই একমাত্র গাছটিকেও কেটে ফেললে, টাকার লোভে তোমরা সবকিছু ধ্বংস করে দিলে। দুঃখে ভেঙে পড়ে গৌরী কুবের দেবতার মূর্তির কাছে যায়। সেখানে সে তার কষ্টের কথা বলে। হঠাৎ সেখানে একটি ছোট ভূমিকম্প হয়, মাটি ফেটে যায় এবং গৌরী একটি গোপন সুড়ঙ্গে পড়ে যায়। সেই অদ্ভুত জায়গায় গৌরী তার রাগ ও কষ্টের কথা দেবতার উদ্দেশ্যে বলতে থাকে। এই গ্রামের মানুষ খুব খারাপ, তারা কখনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, তারা সবসময় টাকার লোভে অন্ধ হয়ে থাকে। ঠিক তখনই একটি রহস্যময় আলো জ্বলে ওঠে। মনে হয় যেন কেউ গৌরীর কথা শুনছে, কিন্তু গৌরী তা বুঝতে পারে না। সে শুধু অনুভব করে এই জায়গাটি অন্যরকম এবং এখানে কোনো অদ্ভুত শক্তি রয়েছে। পরদিন সকালে গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটে, যা পুরো গ্রামের মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়। গ্রামের প্রতিটি মানুষ স্বাভাবিকভাবে কথা বলার পরিবর্তে গান গেয়ে কথা বলতে শুরু করে। কেউ আর সাধারণভাবে কথা বলতে পারছে না। এটা দেখে গ্রামের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। গৌরী ঘুম থেকে উঠে তার বন্ধুদের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু সেও বুঝতে পারে সেও সাধারণভাবে কথা বলতে পারছে না। তার মুখ দিয়েও শুধু গান বের হচ্ছে। রেনু, ভেনকট, সাহিল সবার একই অবস্থা। গ্রামবাসীরা বুঝতে পারে তাদের গ্রামের ওপর কোনো ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে। অনেকেই সিদ্ধান্ত নেয় এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। তার একটি অটোরিকশা নিয়ে গ্রামের বাইরে যাওয়ার জন্য একমাত্র সেতুর দিকে রওনা দেয়। কিন্তু ঠিক তখনই প্রচন্ড শব্দে সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। এটাই ছিল গ্রামের বাইরে যাওয়ার একমাত্র যোগাযোগ পথ। এখন কেউ আর গ্রাম থেকে বের হতে পারবে না। ভয়ে সবাই কুবের দেবতার মন্দিরে জড়ো হয়। মন্দিরের পুরোহিত বলে, এটা নিশ্চয়ই দেবতার অভিশাপ, নিশ্চয়ই কেউ এমন কোনো কাজ করেছে যাতে দেবতা রাগ করেছেন। অন্যদিকে গ্রামের ডাক্তার ভিন্ন মত দেন। তিনি বলেন, এটা হয়তো কোনো অজানা রোগ, যেমন এক সময় সোয়াইন ফ্লু, ব্লাড ফ্লু বা করোনা ভাইরাস ছড়িয়েছিল, তেমন এটি নতুন ধরনের ভাইরাস। তিনি আরো জানান, 1518 সালে ফ্রান্সে একবার এমন একটি রহস্যময় রোগ ছড়িয়েছিল, যেখানে মানুষ না চাইলেও সারাক্ষণ ডান্স করত, আর ডান্স করতে করতে অনেক মানুষ মারাও গিয়েছিল। সেই ঘটনাকে ইতিহাসে ড্যান্সিং প্লেগ বলা হয়। ডাক্তারের বিশ্বাস তার দেওয়া ওষুধ 3 দিন খেলে সবাই সুস্থ হয়ে যাবে। অন্যদিকে গৌরী ধীরে ধীরে বুঝতে পারে এই সবকিছুর পেছনে হয়তো তারই হাত রয়েছে, কারণ সে সেই গোপন সুড়ঙ্গে দাঁড়িয়ে দেবতার সামনে গ্রামের মানুষদের নিয়ে রাগ করে অনেক কথা বলেছিল। তবে এই সত্য সে কাউকে বলে না, কারণ গ্রামের মানুষ যদি সত্য কথা জানে তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে পুরোহিত সুযোগ বুঝে গ্রামবাসীদের কাছ থেকে টাকা আদায় শুরু করে। তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ নিশ্চয়ই কোনো মানত রেখেছিল, কিন্তু তা পূরণ করেনি, তাই দেবতা রেগে গেছেন। একথা শুনে সবাই নিজেদের পুরনো মানতের কথা মনে করতে থাকে। কেউ টাকলা মুরাদ হয়ে যায়, কেউ মিষ্টি নিবেদন করে, আবার কেউ পাহাড় প্রদক্ষিণ করতে শুরু করে। পুরোহিত একের পর এক পূজার নামে সবার কাছ থেকে টাকা নিতে থাকে। এভাবেই 3 দিন কেটে যায়। গ্রামের সবাই ডাক্তারের ওষুধও খায়, আবার পুরোহিতের সব নিয়ম মেনে চলে, কিন্তু তবু পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। সবাই এখনো গান গেয়ে কথা বলে। 4র্থ দিনের সকালে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে। এবার গ্রামের মানুষ শুধু গান গায় না, তারা মিথ্যা কথা বলতে পারে না। প্রত্যেকের মুখ দিয়ে শুধু সত্য কথা বের হতে থাকে। প্রতাপের মুখ দিয়ে সত্য বেরিয়ে আসে। সে স্বীকার করে যে সেই এই গ্রামে এসেছে শুধুমাত্র নিজের জমি বিক্রি করার জন্য। এ কথা শুনে গ্রামের মানুষ হতাশ হয়ে পড়ে। এরপর রেনুর পালা। সে নিজের অজান্তেই বলে ফেলে যে সে নিজের বাবাকে একদমই ভালোবাসে না, বরং সুযোগ পেলে সে তাকে হত্যা করতেও দ্বিধা করবে না। এছাড়া শ্রমিকদের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল সেটাও সম্পূর্ণ মিথ্যা কথা। সত্য প্রকাশ হওয়ার পর শ্রমিকরা রেগে যায়। গৌরীর বাবাও রেনুর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। এদিকে গৌরী পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই সব অভিশাপের কারণ সে নিজেই। সে দেবতার কাছে বলেছিল গ্রামের মানুষ যেন শুধু সত্য কথা বলে, তারা যেন অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে, আর টাকার লোভের শাস্তি যেন তারা নিজেরাই পায়। এখন একে একে সেই সব কথাই সত্য হয়ে যাচ্ছে। রেনু রাগের মাথায় গৌরীর বাবাকে চর মেরে বসে। এবার গ্রামের সব শ্রমিক একসঙ্গে সিদ্ধান্ত নেয় তারা আর কোনোভাবে মাইনিং এ কাজ করবে না। তারা রেনুর বাড়ির সামনে ধর্মঘট শুরু করে। রেনু বলে, তোমাদের আর কোনো কাজ নেই, শেষ পর্যন্ত তোমাদের আমার কাজই করতে হবে। কিন্তু এবার কেউ তার কথা শোনে না। প্রতাপ শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে, কারণ শ্রমিকরা কাজ না করলে মাইনিং করে তারা সোনা পাবে না।
আর সোনা না পেলে সে জমি বিক্রি করতে পারবে না। কিন্তু শ্রমিকটা এবার নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। অন্যদিকে গৌরী প্রতাপকে বলে, এগুলো আমাদের গ্রামের ব্যাপার, তুমি এর মধ্যে জড়িও না। প্রতাপ চুপ করে থাকলেও তার মাথায় তখন অন্য পরিকল্পনা চলতে থাকে। পরদিন সকালে গ্রামের সবাই আবার কুবের দেবতার মন্দিরে জড়ো হয়। ঠিক সেই সময় মূর্তির পাশে পাথরে পানি পড়তেই সেখানে কিছু রহস্যময় লেখা ফুটে ওঠে। লেখায় বলা ছিল, দেবতাকে সোনা উপসর্গ করতে হবে, তবে এই গ্রামের অভিশাপ দূর হবে। গ্রামবাসীরা ভাবে এটা দেবতার অলৌকিক নির্দেশ, কিন্তু আসল সত্য ছিল অন্য। এই লেখাগুলো প্রতাপ নিজেই গোপনে লিখেছিল, যাতে গ্রামের মানুষ আবার খনিতে কাজ শুরু করে। দেবতার আদেশ মনে করে গ্রামের সবাই আবার খনিতে নেমে পড়ে। প্রথমে তারা শুধু পাথর পায়, কোথাও কোনো সোনার চিহ্ন নেই। তখন প্রতাপ ভাবল, যদি বড় একটি ব্রাশ করানো হয় তাহলে হয়তো মাটির গভীরে লুকিয়ে থাকা সোনা বেরিয়ে আসবে। সবার অজান্তেই সে মাইনিং এর ভেতরে একটি শক্তিশালী বোমা বসিয়ে দেয়। তার পরিকল্পনা ছিল সবাই বেরিয়ে যাওয়ার পর সে ব্রাশ করাবে, কিন্তু দুর্ঘটনাক্রমে বাইরে থাকা একজন শ্রমিক বিদ্যুতের সংযোগ চালু করে দেয়। মুহূর্তের মধ্যে প্রচন্ড বিস্ফোরণ ঘটে। তখনও প্রতাপ খনির ভেতরেই ছিল। সবাই ধরে নেয় প্রতাপ মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর ধোঁয়ার ভেতর থেকে প্রতাপ জীবিত অবস্থায় বেরিয়ে আসে। তার হাতে ছিল একটি সোনার পাথর। এই দৃশ্য দেখে পুরো গ্রাম হতবাক হয়ে যায়। গ্রামবাসীরা ভাবতে থাকে প্রতাপ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের জন্য সোনা খুঁজে এনেছে। সঙ্গে সঙ্গে সবাই তাকে গ্রামের নেতা ঘোষণা করে। রেণুর প্রভাব এক মুহূর্তেই শেষ হয়ে যায়। এখন থেকে গ্রামের মানুষ শুধু প্রতাপের কথাই শুনবে। গৌরী প্রতাপকে নতুন রূপে দেখে অনেক খুশি হয়। সে মনে করে প্রতাপই হয়তো এই গ্রামের ভাগ্য বদলে দিতে পারবে। ধীরে ধীরে তার মনে প্রতাপের প্রতি ভালোবাসার অনুভূতি জন্ম নিতে থাকে। যে মেয়েটি আগে তাকে বাইকে উল্টো করে বসতে বলেছিল, এবার সে নিজেই তাকে স্বাভাবিকভাবে বসতে দেয়। প্রতাপ বুঝতে পারে গৌরীর মন বদলে গেছে, কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। রেণু গৌরীকে ডেকে নিয়ে পুরো সত্য কথা জানিয়ে দেয়। সে বলে, যে গাছটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে সেটি কাটার পরামর্শ দিয়েছে প্রতাপই। এ কথা শুনে গৌরী যেন আকাশ থেকে পড়ে। মুহূর্তেই তার সমস্ত ভালোবাসা ঘৃণার পরিণত হয়। সে সবার সামনে প্রতাপকে একটি জোরে চড় মারে। এরপর গৌরী গ্রামের মানুষদের সামনে দাঁড়িয়ে সব সত্য কথা স্বীকার করে। সে জানায় যেদিন সে গোপনের সুরঙ্গে পড়েছিল সেদিন সে রাগের মাথায় দেবতার সামনে 3টি কথা বলেছিল। প্রথমত, গ্রামের মানুষ যেন আর স্বাভাবিকভাবে কথা বলতে না পারে। দ্বিতীয়ত, তারা যেন সবসময় সত্য কথা বলতে বাধ্য হয়। আর তৃতীয়ত, টাকা লোভের জন্য তারা যেন কঠিন শাস্তি পায়। গৌরী কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আজ যা কিছু হচ্ছে সব আমার জন্য। একথা শুনে গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করে যে অভিশাপ দূর করার জন্য একমাত্র উপায় হলো সেই রহস্যময় সুরঙ্গে আবার যাওয়া। কিন্তু এবার তারা গৌরীকে বিশ্বাস করে না। তারা প্রতাপকে সুরঙ্গের ভেতরে যেতে বাধ্য করে। প্রতাপ সুরঙ্গে প্রবেশ করে। কিছুক্ষণ পর ভেতর থেকে প্রচন্ড শব্দ শোনা যায়। তারপর অদৃশ্য কোনো শক্তি প্রতাপকে ছিটকে বাইরে ফেলে দেয়। সে অজ্ঞান হয়ে যায়। গ্রামবাসীরা দ্রুত তাকে ডাক্তার কাছে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে, কিন্তু এবার দেখা যায় প্রতাপ আর স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। সে সেই অদ্ভুত ভাঙা ভাঙা শব্দে কথা বলছে, যেটা এতদিন শুধু গৌরীর দাদি বলতো। সবাই ভেবে নেয় প্রতাপও হয়তো দাদির মতো পাগল হয়ে গেছে। রাতের বেলা গৌরী চুপি চুপি প্রতাপের সঙ্গে দেখা করতে আসে। ঠিক তখনই সেখানে রেণু আসে। রেণু মনে করে প্রতাপ এখন মানসিক ভারসাম্য হারিয়েছে, তাই এই সুযোগে জমির কাগজে সই করে নিবে। কিন্তু সেখানে গৌরী থাকার কারণে সেটা সম্ভব হয় না। গৌরী রেণুর সাথে ঝগড়া করতে থাকে। সেই সময় এক রহস্যময় ব্যক্তি এসে প্রতাপকে কিডন্যাপ করে নিয়ে যায়। গৌরী ও রেণু দুজনে তার পিছু করতে থাকে। অপহরণকারী প্রতাপকে নিয়ে যায় সেই পুরনো মাইনিং এ, যেখানে কেউ গেলে আর ফিরে আসে না। একটু পর সেখানে গৌরী ও রেণু চলে আসে। সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়। অপহরণকারী আর কেউ নয়, সেই মাতা লোকটি। আর তার সঙ্গে রয়েছে গৌরীর দাদি। আসলে দাদি মাতা লোকটিকে টাকা দিয়ে প্রতাপকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, কারণ তিনি জানতেন সব রহস্যের সমাধান এখানে লুকিয়ে আছে। তারা দেখে গৌরী দাদি ও প্রতাপ একে অপরের সঙ্গে সেই রহস্যময় ভাঙা ভাঙা শব্দে কথা বলছে। প্রথমে কেউ তাদের ভাষা বুঝতে পারে না। গৌরী মনোযোগ দিয়ে দাদির প্রতিটি শব্দ শুনে। ধীরে ধীরে সে সেই ভাষার অর্থ বুঝতে পারে। দাদি বারবার একটি কথাই বলছিল, যা হারিয়ে গেছে তা ফিরিয়ে আনতে হবে, যা নষ্ট হয়েছে তা আবার গড়ে তুলতে হবে। এই কথার অর্থ বোঝার সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটে। প্রতাপ ও দাদি আবার স্বাভাবিকভাবে গান গেয়ে কথা বলতে শুরু করে। এখন দাদি বহু বছর ধরে লুকিয়ে রাখা একটি সত্য সবার সামনে প্রকাশ করে। তিনি তাদের নিয়ে যান খনির ভেতরের একটি জায়গায়, যেখানে এখনো শুকিয়ে যাওয়া রক্তের দাগ লেগে আছে। দাদি বলতে শুরু করে, বহু বছর আগে
প্রতাপের মা শৈলজা এই গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন। তিনি প্রকৃতিকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। গ্রামের মানুষ কেউ যেন গাছ না কাটে সেই বিষয়টি সবসময় নিশ্চিত করতেন। তার উদ্যোগে একটি সুন্দর প্রথা চালু হয়েছিল। গ্রামে যখনই কোনো শিশুর জন্ম হতো তার মুখে একটি বীজ রাখা হতো। সেই বীজ থেকে একটি গাছেরও জন্ম হতো, অর্থাৎ প্রতিটি শিশুর সঙ্গে একটি গাছেরও জন্ম হতো। তখন কুবেরাপুরম ছিল সবুজে ঘেরা একটি সুন্দর গ্রাম। একদিন রেনুর বাবা জানতে পারেন এই গ্রামের মাটির নিচে বিপুল পরিমাণ সোনা লুকিয়ে রয়েছে। লোভে অন্ধ হয়ে তিনি শৈলজাকে বলে, সব গাছ কেটে ফেলতে হবে, তাহলেই আমরা মাটির নিচে থেকে সোনা পাবো। শৈলজা সঙ্গে সঙ্গে তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর রেনুর বাবা একটি মাস্টার প্ল্যান করে। তিনি গৌরীর দাদিকে টাকা দিয়ে শৈলজাকে বলতে বলে যে সুস্থ সন্তান জন্ম দিতে হলে তাকে শহরে যেতে হবে। গ্রামের সবাই দাদির কথা অন্ধের মতো বিশ্বাস করত, তাই শৈলজাও শহরে যাওয়ার সিদ্ধান্ত নেন। শৈলজা গ্রাম ছাড়ার পরপরই সবকিছু বদলে যায়। রেনুর বাবা গ্রামের মানুষের জমি কিনে নেন এবং একে একে সব গাছ কেটে ফেলে সেখানে মাইনিং শুরু করে। প্রতাপের বাবা উদয়মানও টাকার লোভে রেনুর বাবার সঙ্গে হাত মেলায়। শহরে শৈলজা একটি পুত্র সন্তানের জন্ম দেন। সেই ছেলেটি ছিল প্রতাপ। কিছুদিন পর তিনি সন্তানকে নিয়ে গ্রামে ফিরে আসেন। তিনি দেখেন সবুজে ভরা স্বর্গ এখন ধুলাবালি আর পাথরে ভরা মরুভূমি। সব গাছ কেটে ফেলা হয়েছে। নিজের স্বামীও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। জানতে পেরে শৈলজা ভেঙে পড়েন। তিনি সত্য জানার জন্য পুরনো মাইনিংয়ে যান। ঠিক তখনই সেখানে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে শৈলজা মারা যান। স্ত্রীর মৃত্যুর পর উদয়মানও গ্রাম ছেড়ে প্রতাপকে নিয়ে চিরদিনের জন্য চলে যান। গৌরীর দাদিও নিজের ভুল বুঝতে পেরে সবার কাছ থেকে দূরে সরে যান। প্রতাপ মায়ের আত্মত্যাগের কথা শুনতে পেরে অনেক কষ্ট পায়। পরে সে তার নামে যত জমি ছিল গ্রামের সবাইকে তা দিয়ে দেয়, যেন তারা সেই জমিতে গাছ লাগায়। কিন্তু গ্রামের মানুষ গাছ লাগানোর পরিবর্তে গর্ত করে সোনা খুঁজতে থাকে। লোভ তাদের বিবেককে অন্ধ করে দিয়েছে। এসব দেখে প্রতাপ আর গৌরী অনেক কষ্ট পায়। এই সুযোগটাই কাজে লাগায় রেনু। সে গ্রামবাসীদের কাছ থেকে সব সোনা অল্প দামে কিনতে থাকে। এতে করে তাদের কাছে অনেক সোনা হয়। ছোট্ট ছোট্ট শিশুরাও সোনা খুঁজতে শুরু করে। কয়েকজন শিশু কুবের দেবতার সেই রহস্যময় সুড়ঙ্গে ঢুকে পড়ে। সেখানে তারা দেয়ালের ভেতর চকচকে সোনা দেখতে পায়। আনন্দে তারা হাতুড়ি দিয়ে সেই সোনা ভাঙতে শুরু করে। ঠিক তখনই পুরো গ্রাম কেঁপে ওঠে। ভয়াবহ ভূমিকম্প শুরু হয়। এরপর ঘটে সবচেয়ে ভয়ঙ্কর অলৌকিক ঘটনা। এবার থেকে গ্রামের কেউ যদি অন্য কাউকে স্পর্শ করে, তাহলে যে মানুষটিকে স্পর্শ করা হবে সে ধীরে ধীরে খাঁটি সোনার পরিণত হতে শুরু করে। গৌরী তখন বুঝতে পারে এটা ছিল তার বলা তৃতীয় অভিশাপের ফল। প্রতাপ বুঝতে পারে এই অবস্থায় পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। তাই সে সবাইকে নিয়ে পুরনো মাইনিং এর সুড়ঙ্গ দিয়ে গ্রামের বাইরে যাওয়ার জন্য ছুটে যায়। অনেক কষ্টের পর সুড়ঙ্গ দিয়ে সাহিল সবার আগে গ্রামের বাইরে চলে আসে। বাইরে পা রাখতেই সে আবার স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে। সাহিলের কথা শুনে গ্রামের সবাই বুঝতে পারে যে গ্রামের বাইরে গেলেই তাদের অভিশাপ কেটে যাবে। এদিকে সোহাতির ডেলিভারির সময় হয়ে যায়, কিন্তু কেউ তাকে স্পর্শ করলে সে সোনা হয়ে যাবে, আবার উপর থেকে পাথর পড়লেও সে মারা যাবে। তখন ছোট ছোট শিশুরা সোহাতির চারদিক ঘিরে দাঁড়ায়। হাতে হাত স্পর্শের কারণে সবাই সোনা হয়ে যায়। এটা দেখে গ্রামের মানুষ অবাক হয়ে যায়। এবার গ্রামের মানুষ একে একে সোহাতিকে বাঁচানোর জন্য সোনার পরিণত হতে থাকে। সোহাতির ছেলে সন্তান হয়, তবে শিশুটি নড়াচড়া করে না। তখন গ্রামের মানুষ সবাই অনুশোচনায় কুবের দেবতার কাছে প্রার্থনা করে। যে গ্রামে অনেক বছর ধরে বৃষ্টি হয়নি, হঠাৎ সে গ্রামে বৃষ্টি পড়তে থাকে। যারা সোনা হয়েছিল বৃষ্টি পানি তাদের শরীরে পড়তেই আবার স্বাভাবিক হয়ে যায়। হঠাৎ শিশুটিও কেঁদে ওঠে। কেউ আর আগের মতো গান গায় না, সবাই স্বাভাবিকভাবে কথা বলতে থাকে। অবশেষে তাদের গ্রামের অভিশাপ সম্পূর্ণ কেটে যায়। রেনু ও তার বাবা তাদের ভুল বুঝতে পারে। এরপর 2 বছর পরে সিন দেখানো হয়। এক সময় যে গ্রামে শুধু ধুলো আর পাথর ছিল, সেখানে এখন চারদিকে সবুজ গাছপালা, ফুল আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এভাবে শেষ হয় এক অসাধারণ গল্প, যেখানে শেখানো হয়েছে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সম্পদ। অর্থ ও সোনার লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তো গাইস, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। এরকম অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত টাটা।